নমস্কার সবাইকে। অনেক দিন পর ভিডিও করছি ব্যক্তিগত কিছু কারণে। প্রায় 2 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টে জানতে চেয়েছেন, ভিডিও দিতে বলেছেন। আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। অনেকেই হয়তো কমেন্ট করেছিলেন বিভিন্ন সমস্যা নিয়ে। যতটা পেরেছি কমেন্টের মাধ্যমে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এবার থেকে আবার পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কোন কোন টপিকগুলোর ওপর ভিডিও চাই সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে, নিয়মিত ভিডিও দেওয়া হবে। আজকে আমরা ক্লাস 4-এর রামলাল থেকে করব। জানি না রামলালটা এবারের ফার্স্ট যে টার্ম হলো তোমাদের, সেই ফার্স্ট টার্মে হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে তবুও এটা তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে তখন হয়তো কাজে লাগবে। তো সেই জায়গা থেকে রামলালটা করিয়ে দিচ্ছি। বেশ, চলো আমরা আগের মতোভাবেই পড়ব। প্রথমে আমরা টেক্সট পড়ব, তারপরে একটা একটা করে কোয়েশ্চেন উত্তর করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু লিখিত আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা পড়ে নিই। রামলাল হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। তাহার বৈমাত্রেয় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। তাদের অবস্থা ছিল সচ্ছল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর, বাগদি প্রজা, আর কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসিলেন, সে আজ 13 বছরের কথা। সে বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম ও এই মস্ত সংসারটা তার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বৎসর চারদিকে জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 2-3টি গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট এবং 2 টাকায় চড়িয়া গেল, এবং তাহার কুইনিনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। বাড়ির দাসী নেত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিন গায়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবেন না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিল, আমিও না হয় 4 টাকা দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভেতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একধারে পেয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ওরা মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নাই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভাতসপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব অখন, বলিয়া রাম চলিয়া গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে নিক্তি হাতে ওষুধ ওজন করিতেছিলেন। রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব ভুলিয়া চোখ রাঙা করিয়া গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদিদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি তো? ও কুড়ুলের এক ঘায়েই কাত হবে। ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল।
ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকোনো টুকোনো আছে, তা নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে তবে ছাড়বে। নারায়ণী বাহিরের দিকে জানলায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আই বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তাপোষের একধারে পায়ের কাছে বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না, বললেন, শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রইল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নেত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। অনতিকাল পরে ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, তোমার দেওরটি তো আমাকে 2-3 দিনের সময় দিয়েছেন, এর মধ্যে না সারে ভালো, না সারে তো আমার ঘর দৌড়ে আগুন ধরিয়া দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনিন ও টাটকা ওষুধ আনিয়াছিলেন। ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেল। তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা চিরদিনের। 2 দিন পূর্বে এখানেই যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথা তিনি বিস্মিত হইলেন। যাহা হোক, নারায়ণী সুস্থ হইয়া উঠিলেন। তো এই ছিল তোমাদের টেক্সট। নিশ্চয়ই তোমরা টেক্সট পড়ে নিয়েছো। এরপর শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো ভালোভাবে পড়বে যাতে করে তোমরা কোশ্চেন উত্তরগুলো গ্রামারের করতে পারো। এরপর আমরা এক এক করে অনুশীলনীর যে কোশ্চেন উত্তরগুলো রয়েছে এগুলো করব। তার জন্য আমরা যেখানে উত্তর লেখা আছে সেই অ্যাপটা খুলি। বেশ, এবার তাহলে প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখো, একটু বড় করে দিই তাতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো, 1 নম্বরে রয়েছে 2 একটা বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন কি? শ্যামলাল কি প্রকৃতির লোক ছিলেন? শ্যামলাল শান্ত প্রকৃতির লোক ছিল না। খ দেখো, শ্যামলালের অবস্থা কেমন ছিল? শ্যামলাল অবস্থা সম্পন্ন, এখানে ছিল না লিখে ছিলেন লিখলে ভালো হয়। শ্যামলাল অবস্থা সম্পন্ন ছিলেন। তারপরে দেখো কি রয়েছে, যে গয়ের দাগের নীলমণি ডাক্তার জ্বরে কি ওষুধ দিত? নীলমণি ডাক্তার জ্বরে কুইনাইনের সঙ্গে অ্যারারুট ও আটা মিশিয়ে দিত। তারপরে ঘ কি রয়েছে, কে কে খাঁচা তৈরি করছিল? রামলাল ও তার ভাতুষপুত্র গোপাল মিলে খাঁচা তৈরি করছিল। দেখো ভাতুষপুত্রের নাম কিন্তু ওখানে বলা নেই, একটু পরে গিয়ে বলা আছে, ঠিক আছে? ওর দাগের উত্তর কোশ্চেন দেখো, নেত্যকালী ফিরে এসে কি সংবাদ দিল? নেত্যকালী ফিরে এসে সংবাদ দিল যে ডাক্তার আসছে। এই প্রশ্নটা আমি যখন উত্তর লিখি তখন একরকম মনে হয়েছিল, এখন একরকম মনে হচ্ছে, কারণ তোমাদের টেক্সটে দেখবে একটা জায়গায় রয়েছে নেত্যকালী ঘরে ঢুকে সংবাদ দিল, তো সেই অনুযায়ী এটার উত্তর লেখা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটার উত্তর এটা না হয়ে অন্য একটা হবে। দাঁড়া আমি এটা এডিট করে দিই। এবার ঠিক আছে। দেখো, নেত্যকালী ফিরে এসে কি সংবাদ দিল? নেত্যকালী ফিরে এসে সংবাদ দিল যে ডাক্তার আসতে পারবে না, ঠিক আছে? আর যদি এরকম থাকতো নেত্যকালী ঘরে ঢুকে কি সংবাদ দিল, সেক্ষেত্রে আমরা প্রথমের উত্তরটা লিখতাম যে নেত্যকালী ফিরে এসে সংবাদ দিল যে ডাক্তার আসছে, ঠিক আছে? 6 দাগে কোশ্চেন দেখো, ভয়ে ডাক্তার কি করেছিল? উত্তর কি? ভয়ে ডাক্তার আড়ষ্ট হয়ে বসেছিল। 2 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। মানে আগেরটা একটা বাক্যে উত্তর দিচ্ছিলাম, এখন 3-4টি বাক্যে উত্তর। কয়ের দাগের কোশ্চেন দেখো, রামলালকে লোকে ভয় করতো কেন? রামলাল ছিল দুষ্ট প্রকৃতির, সে যা বলতো তাই করতো, তাই লোকে রামলালকে ভয় করত। তারপর দেখো, শ্যামলালের অবস্থা কেমন ছিল? শ্যামলালের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা ও কিছু নগদ টাকা ছিল। তারপরে দেখো গয়ের দাগের কোশ্চেন, নীলমণি ডাক্তারের ভিজিট বেড়ে যাওয়ার কারণ কি ছিল? উত্তর কি? সেই বছর চারদিকে জ্বর ছড়িয়ে পড়ে,
3-4টি গ্রামে নীলমণি ডাক্তারই ছিল খানিকটা পাশ করা ডাক্তার, তাই সেও সুযোগ বুঝে ভিজিট বাড়িয়ে দেয়। ঘয়ের দাগের কোশ্চেন, রামলাল নিজে ডাক্তার ডাকতে গিয়েছিল কেন? নিত্যকালী ডাক্তার ডাকতে গেলেও তিনি আসেননি, কারণ তাকে ভিন গ্রামে যেতে হবে, যেখানে ভিজিট 4 টাকা। একথা শুনে রামলাল রুদ্ধ হয়ে যায় এবং নিজে ডাক্তার ডাকতে গিয়েছিল। দাগের দেখো, রামলাল নীলমণি ডাক্তারকে কি বলে ভয় দেখিয়েছিল? রামলাল নীলমণি ডাক্তারকে এই বলে ভয় দেখায় যে তার সাধের কলম করা আমের বাগান কুড়ুলের কোপে উড়িয়ে দেবে এবং দোকানের সকল ওষুধের শিশি ভেঙে গুঁড়িয়ে দেবে। তারপরে দেখো 6 দাগের, নারায়ণী সুস্থ হয়ে উঠেছিল কিভাবে? নীলমণি ডাক্তারের আনা আসল কুইনাইন ও টাটকা ওষুধের জেরে নারায়ণী সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা, তোমাদের টেক্সটে কুইনিন বলা আছে, ঠিক আছে? যেহেতু সে যুগের লেখা, তো শরৎচন্দ্র যে সময় লিখেছিলেন, তো চলত কথায় এটাকে কি বলা হতো, চলতি কথায় বলা হতো কুইনিন, ঠিক আছে? ঠিক আছে, সেই জন্য কুইনিন ব্যবহার করেছেন। তোমরা কুইনিনও লিখতে পারো, কুইনাইনও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো 3 দাগের প্রশ্ন কি? প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এগুলো একটু কিন্তু বড়। কয়েক দাগের, আমিও না হয় 4 টাকা দেব, উক্তিটির বক্তাকে, তিনি কাকে কেন 4 টাকা দিতে চেয়েছিলেন? এবার এক এক করে উত্তরটা দেখব। দেখো, উদ্ধৃত অংশটি রামলাল গল্পটি থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা শ্যামলাল। তিনি নীলমণি ডাক্তারকে 4 টাকা দিতে চেয়েছিলেন কারণ নীলমণি ডাক্তারের ভিজিট 1 টাকা হলেও সে অন্য গ্রামে 4 টাকার লোভে যেতে চেয়ে শ্যামলালের ডাককে উপেক্ষা করে। ঠিক আছে। ক্ষয়ের দাগে দেখো, পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসছিস কেন রে? কে কাকে কথা বলেছে? পচা ময়দার গুঁড়ো বলতে কি বোঝানো হয়েছে? বিষয়টি বুঝিয়ে লেখো। উত্তর আমরা দেখে নেব। দেখো, উদ্ধৃত অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামলাল গল্পটি থেকে নেওয়া হয়েছে। গল্পে রামলাল নীলমণি ডাক্তারকে কথা বলেছে। নীলমণি ডাক্তার জ্বরের ওষুধ কুইনাইনে ময়দা ও অ্যারারুট মিশিয়ে মানুষকে দিত। সেই ময়দা মিশ্রিত ওষুধকেই পচা ময়দা বলা হয়েছে। ঠিক আছে। এবার দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা করে মার্ক করে দিয়েছি। এই যে প্রথম প্রশ্নের উত্তর বলেছে অবধি, দ্বিতীয় প্রশ্নের উত্তর বলা হয়েছে অবধি, তার পরের প্রশ্নের উত্তর দেখো কি না, পরের প্রশ্নটা কি ছিল যে বিষয়টি বুঝিয়ে লেখো, সেইটার উত্তর কোথায় থাকে? দেখো, একটা এডিট করি, মার্ক করে দিই আর কি। এখান থেকে হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। তাহলে বিষয়টি কি? সেই বছর যখন চারদিকে জ্বরের প্রকোপ বেড়ে যায়, তখন আশেপাশে ডাক্তার বলতে কেবল নীলমণি ডাক্তারই ছিল। অসৎ নীলমণি এমন সময়ে লাভ করবার লোভে জ্বরের ওষুধ কুইনাইনের সঙ্গে ময়দা ও অ্যারারুট মিশিয়ে দিতে থাকে, যাতে জ্বর না সারে আর তার মুনাফা হয়। এই ওষুধকেই রামলাল পচা ওষুধ বলে উল্লেখ করে। ঠিক আছে। গয়ের দাগের কোশ্চেনের উত্তর দেখো, কাল এসে শিশি বোতল গুঁড়ো করে দিয়ে যাব। বক্তা কে? কাকে কথা বলেছে? বক্তা কেন শিশি বোতল গুঁড়ো করে দিতে চায়? বক্তার এই আচরণ তুমি সমর্থন করো কিনা লেখো। উদ্ধৃত অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র রচিত রামলাল গল্পটি থেকে। আচ্ছা, উদ্ধৃত অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র রচিত রামলাল গল্পটি থেকে নেওয়া হয়েছে। এখানে বক্তা রামলাল। পরবর্তী প্রশ্ন যেটুকু রয়েছে তার উত্তর দেখো, সে কথা নীলমণি ডাক্তারকে বলেছে। পরবর্তী প্রশ্নের উত্তর, রামলালের দাদা শ্যামলাল নেত্যকালীকে দিয়ে নীলমণি ডাক্তারকে ডেকে পাঠালেও তিনি আসতে অসম্মত হন, তাই বক্তা শিশি বোতল গুঁড়ো করে দিতে চায়। তার পরবর্তী প্রশ্নের উত্তর দেখো, এমন আচরণ কাম্য না হলেও কখনো কখনো দুষ্ট লোকদের শায়েস্তা করার জন্য এরকম আচরণেরও প্রয়োজন রয়েছে, তাই রামলালের এই আচরণকে সম্পূর্ণ সমর্থন না করলেও আংশিক সমর্থন করা যায়। ঠিক আছে। ঘয়ের দাগের দেখো কি না, শ্যামবাবু টাকা দুদিনের কিন্তু ধর্ম যে চিরদিনের। শ্যামবাবুকে, তাকে কে এ কথাগুলি বলেছিলেন? বক্তার ধর্মের পরিচয় দাও। ধর্মটা যে চিরদিনের বলতে বক্তা কি বুঝিয়েছেন? পরপর উত্তরগুলো দেখো। শ্যামবাবু রামলালের বৈমাত্রেয় ভাই, তাকে এ কথা নীলমণি ডাক্তার বলেছিলেন। বক্তা পেশায় ডাক্তার, মানুষের সেবা করাই তার ধর্ম। পরবর্তী প্রশ্ন উত্তর দেখো, চারদিকে যখন জ্বর ছড়িয়ে পড়ে তখন নীলমণি ডাক্তার মুনাফার লোভে নিজের ধর্ম ভুলে গিয়ে মানুষরা লিখেছি, এটা ভুল হয়েছে, মানুষদের, ঠিক আছে, জালি ওষুধ দিতে থাকে। কিন্তু রামলালের শাসানিতে ভয় পেয়ে নীলমণি ডাক্তার তার নিজের ধর্ম স্মরণ করে ও বলে, ধর্ম চিরদিনের। দেখো তারপরে এরপর বোধ হয় আরও একটা আছে, একবার চেক করে নিতে দাও।
3 4 আচ্ছা, 5-এর দাগে দেখো, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এটা পরপর দেখো এখানে মার্ক করাই রয়েছে। রামলালের বৈমাত্রীয় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। সে বছরে রামের দেখি বিধবা জননীর মৃত্যু হয়। আর লাস্টেরটা কি, নারায়ণ মৃত্যুকালে তিনি এই মস্ত সংসারটা তার পুত্রবধূ নারায়ণের হাতে তুলিয়া দিয়া যান। ঠিক আছে। 6-এর দাগে দেখো, 6-এর দাগে কি বলেছে, নিচের দাগ দেওয়া শব্দগুলিকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করো। ঠিক আছে। এটা দেখো বাক্য রচনাগুলো আমরা করে নিয়েছি পরপর। এখানে দাগ আমার যেহেতু এগুলো মোবাইলে এডিট করি, তো এই অ্যাপটাতে আন্ডারলাইন করার অপশান খুঁজে পেলাম না বলে হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে। কয়েক দাগে দেখো, ডাক্তারের 1 টাকার ভিজিট 2 টাকায় চড়িয়া গেল। দুটো করে অর্থ লিখেছি। চড়িয়া অর্থ হচ্ছে আরোহণ করা, তারপর একটা হাইফেন দিয়ে বাক্যটা লিখবে। এই ধরনের যখনই করতে বলবে তখন তোমরা সবসময় শব্দটা লিখবে হাইফেন দিয়ে, অর্থ লিখবে হাইফেন দিয়ে, বাক্য রচনা করবে। এই বাক্য রচনায় অর্থ দিয়ে বাক্য রচনা নয়, মূল যে শব্দ সেটা দিয়ে বাক্য রচনা। অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে গিয়ে মূল অর্থ শব্দ, তার অর্থ হচ্ছে গিয়ে আরোহণ করা। আমরা যখন বাক্য রচনা করব আরোহণ করা দিয়ে করব না, আমরা কোনটা দিয়ে করব, মূল যে শব্দ সেটা দিয়ে। দেখো এখানে চড়িয়া দিয়ে আমরা করেছি। ঠিক আছে। তাহলে দেখো চড়িয়া শব্দের অর্থ হচ্ছে কি আরোহণ করা। বাক্য হচ্ছে সে ঘোড়ায় চড়িয়া বসিল। তারপরে দেখো 2-এর দাগে চড়িয়া হচ্ছে গিয়ে বৃদ্ধি পাওয়া। এবছর আলুর দাম হঠাৎ চড়িয়া উঠিয়াছে। ঠিক আছে। এত কি বলবো, সাধু ভাষা লিখতে না চাইলে এগুলো সহজভাবেও লিখতে পারো। চড়িয়াটাকে তোমরা লিখে নেবে যে চড়ে যাওয়া। ঠিক আছে। তবে আমি যেমন লেখা রয়েছে সেটাই ব্যবহার করার চেষ্টা করলাম। ক্ষয়ের দাগে দেখো, বৌদির জ্বর সারে না কেন। সারে এটা দিয়ে কি, সারা হচ্ছে গিয়ে কি সমাপ্তি। রাত দিন এক করে তমাল কাজটা সারলো। আর সারা মানে কি সমস্ত। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানোটা ঠিক নয়। গয়ের দাগে সে একধারে পায়ের কাছে বসলো। অর্থাৎ ধার, মূল শব্দ হচ্ছে ধার। দেখো ধার তার অর্থ হচ্ছে প্রান্ত। বাক্য রচনা কি করেছি, গ্রামের একধারে ঋতুদের বাড়ি। আর ধার মানে কি ঋণ। ঋণ দিয়ে কী করেছি, সোহান সারা জীবন ধার করেই কাটালো। নারায়ণী বলিলেন, বল না কি বলেছিস তাকে। এখানে বল মানে কি শক্তি। ম্যালেরিয়ায় ভুগে তার গায়ে 1 ফোঁটা বল নেই। আর বল মানে কি কথা বলা, কথা বললেই অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। উমর দাগের কি বলেছে দেখো, তিনি জিভ কাটিয়া বলিলেন, আমার ভিজিট তো 1 টাকা। কাটা মানে কি, কাটা হচ্ছে গিয়ে অতিক্রান্ত। অর্থ লিখেছি কি অতিক্রান্ত। শব্দ কি, বাক্য কি রচনা করেছি, অতি কষ্টে তার দিন কাটে। আর কাটা মানে হচ্ছে কর্তন করা, কেটে দেওয়া। ঠিক আছে, কর্তন করা। তো এখানে কি লিখলাম, অগ্রহায়ণে ধান কাটা হয়। এবার দেখো 9-এর দাগের বলেছে নিচের অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তোমরা তো টেক্সটে পেয়েই যাচ্ছ কী কী দেওয়া আছে। আমি এলোমেলো শব্দগুলো লিখিনি, ডিরেক্ট তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। প্রথম উত্তর হচ্ছে পুত্রবধূ, দ্বিতীয় হচ্ছে ক্ষীণস্বরে, 3 নাম্বার হচ্ছে গিয়ে আড়ষ্ট, 4 নাম্বার বিলম্ব, 5 নাম্বার হচ্ছে নীলমণি এবং 6 নাম্বার হচ্ছে অ্যারারুট। ঠিক আছে। এরপর দেখো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদের অনেক নিয়ম আছে, কিন্তু সেসব নিয়ম যদি আমি বলতে বসি এমনিতেই ভিডিওটা 18 মিনিট 19 মিনিট হয়ে গেছে। সন্ধি বিচ্ছেদে যদি আবার নিয়ম বলতে বসি তাহলে একটা ভিডিওতে তো হবেই না, অনেকগুলো ভিডিও করতে হবে। ঠিক আছে। তো সেই জন্য খালি উত্তরগুলো এখন দেখে নাও। উদ্বেগ, উদ্বেগ তার সন্ধি বিচ্ছেদ কি, উৎ যুক্ত বেগ হচ্ছে উদ্বেগ। দুর্বুদ্ধি, দু যুক্ত বুদ্ধি দুর্বুদ্ধি। যথেষ্ট, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট। গণেশ, গণ যুক্ত ইস হচ্ছে গিয়ে গণেশ। মহার্ঘ, মহাযুক্ত অর্ঘ্য মহার্ঘ। প্রতীক্ষা, প্রতিযুক্ত ইক্ষা। আচ্ছা এখানে একটা কথা বলার, যেখানে যেমন বিসর্গ দেওয়া আছে বা হস্যইকার দীর্ঘইকার এগুলো কিন্তু পরিবর্তন করো না। এগুলো পরিবর্তন করলেই কিন্তু তোমাদের উত্তরটাও ভুল হয়ে যাবে। অতএব এগুলো ভালো করে মাথায় রেখে কোথায় হস্যইকার, কোথায় দীর্ঘইকার, কোথায় কোথায় দীর্ঘই ব্যবহার করছি, হস্যও ব্যবহার করছি, এগুলো মাথায় রেখে সন্ধি করবে। দেখো লাস্টে রয়েছে গিয়ে কি, নিচের শব্দগুলি ভিন্ন অর্থ লেখো। দেখো লক্ষ্য, প্রথম লক্ষ্যর মানে হচ্ছে কি নিশানা, তারপরেরটা কি লাখ। ঠিক আছে। অনেক সময় লক্ষ্য মানে আবার পর্যবেক্ষণও হতে পারে, দ্বিতীয় লক্ষ্য মানে পর্যবেক্ষণও হতে পারে। ঠিক আছে। তারপরে দেখো দিন হচ্ছে দিবস, আর দয় দীর্ঘই দন্তন্য দিন হচ্ছে গিয়ে দরিদ্র।
ওষধি, একটা ঔষধি, একটা হচ্ছে ওষধি। ওষধি কথার অর্থ হচ্ছে একফলা গাছ, যে গাছ একবার ফল দিয়ে মারা যায় সেটা হচ্ছে একফলা উদ্ভিদ। আর ঔষধি হচ্ছে কি ভেষজ। শান্ত মানে হচ্ছে নিশ্চুপ, আর শ্রান্ত মানে হচ্ছে গিয়ে কি ক্লান্ত। চড়িয়া, যেটা ডয়ে শূন্য দিয়ে সেটা হচ্ছে গিয়ে কি আরোহণ করা, আর একটা বয়ে শূন্য অর্থাৎ র যেটা দিয়ে সেটা হচ্ছে বিচরণ। পুরিয়া, একটা বয়ে শূন্য অর্থাৎ র, আর একটা ডয়ে শূন্য, ঠিক আছে। তাহলে পয়াসু রয়ে হস্য অন্তস্থাকার, পুরিয়া হচ্ছে ভোরে, আর এটা হচ্ছে র, এটা হচ্ছে গিয়ে কি পুড়ে যাওয়া। তারপরে দেখো ক্ষতি হচ্ছে অনিষ্ট, আর ক্ষিতি হচ্ছে গিয়ে কি ক্ষিতি অপ, ঠিক আছে। তো সেই ক্ষিতি হচ্ছে গিয়ে কি না মাটি। রয়াকার পড়া মানে হচ্ছে পরিধান, ডয় শূন্য আকার পড়া মানে হচ্ছে অধ্যয়ন করা। তাহলে এই ছিল তোমাদের রামলাল থেকে প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তর কী রয়েছে, হ্যাঁ আরও একটা কথা, এই যে এর মধ্যে বোধহয় কিছু ছিল যে ফাঁক পূরণ করা, এই ফাঁক পূরণ করাটা আমি আর বলিনি, এটা তোমরা নিজেরাই করে নেবে। হ্যাঁ বা না অর্থাৎ 7-এর দাগ 8-এর দাগ তোমরা নিজেই করে নিও, ঠিক আছে। এর পরবর্তী চালাক চাকর আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি কেবলমাত্র গদ্যগুলোই করে যাচ্ছি, পদ্যগুলো একটাও করা হচ্ছে না। এরপর দেখি, দাঁড়াও, পরের দিন প্রার্থনা, এগুলো বোধহয় তোমাদের প্রথম টার্মে হয়ে গেছে, তো এগুলো আমি আর কভার করব না। এটা ভালো হয় যদি তোমরাই আমাকে বলে দাও যে এরপর কোন কবিতাটা করলে ভালো হয়। কবিতা করবো, এরপর একটা কবিতা থেকে করব, ঠিক আছে। এখানে এই কবিতাগুলো একটাও কভার করা হয়নি, তখন কর্মস্থলেও খুব কাজের চাপ ছিল, ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বলে এগুলো আর নজর দেওয়া হয়নি। পরবর্তীতে এই ভিডিওগুলো কভার করে নেব, এই টপিকগুলো। তো তোমরাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে এরপর কোন পদ্যটা থেকে করলে, অর্থাৎ কোন কবিতা থেকে প্রশ্ন উত্তর করলে তোমাদের সুবিধা হয়, সেটাই করব। ভিডিও দেখে জানিও কেমন লাগলো, অনেক দিন পর ভিডিও দিলাম, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও ভিডিওগুলোকে।